পরীক্ষায় শতকরা দেখলেই কি ভয় লাগে? আর ভয় নয়। আমি আছি ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট অফ জ্যোতিষ্ক থেকে জ্যোতির্ময়। আজ শিখব শতকরা অঙ্ক করার বিশেষ কিছু পদ্ধতি। এই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা প্রত্যেকটা অঙ্কতে নতুন নতুন বিষয়গুলো জানব। শুরু করছি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি বলেছে একটি সংখ্যার 25% সমান 75 হলে সংখ্যাটি কত? এখানে তোমাদের মনে রাখতে হবে যে সংখ্যাটির 100% মানেই হচ্ছে সেই সংখ্যা। তাহলে সংখ্যাটার 25% দেওয়া আছে, তাহলে 100% সমান কত হবে? দেখো তাহলে 100% সমান কত হবে এটা বের করতে গেলে কী করতে হবে? দেখো 25% সমান 75, তাহলে 100% সমান কত? এটা হবে 75/25 গুণ 100। এটা করলেও কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসবে। 25 3 এ 75, 3 100-তে 300। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 300। এবার এটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ঐকিক নিয়মের সাহায্যও নিতে পারো। দেখো কিভাবে, যে 25% সমান বলে দিয়েছে আমাকে কত? 75। তাহলে 1% সমান কত হবে? কম হবে, কম হলে ভাগ, তাহলে 75/25। আমাকে যেহেতু সংখ্যাটার 100% মানেই সেই সংখ্যাটা, তাই 100%টা বের করতে হবে। তাহলে 100% সমান কত? বেশি হবে এবার, তাহলে বেশি হলে গুণ, তাহলে 75/25 গুণ হচ্ছে 100। এইটাই আমরা এখানে করেছি, তাহলে অ্যান্সার হলো কত? 300। অপশন খটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা বলেছে একটি পরীক্ষায় মোট 500 নম্বরের মধ্যে একজন পরীক্ষার্থী 375 নম্বর পেয়েছে, সে কত শতাংশ নম্বর পেয়েছে? দেখো এখানে আমি একটু আগে বললাম যে মোট মানেই হচ্ছে 100%, তাহলে 500 সমান কত? 500 নম্বর মানে হচ্ছে 100%, তাহলে 375 সমান কত? 375 নম্বর সমান কত? কী হবে এটা? তাহলে 100/500 গুণ কত? 375। এটা যদি ক্যালকুলেট করি তাহলে দেখো 2 শূন্য কেটে দিলাম, 5 7 এ 35, 37 থেকে 35 বিয়োগ করলে 2 হয়, আর নামবে 5, তাহলে 25 হলো, 5 5 এ 25, তাহলে অ্যান্সার কত হলো? 75%। তাহলে গ নম্বর অপশানটা সঠিক। বোঝা গেছে? এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি। 3 নম্বর প্রশ্নটা বলছে একটি পণ্যের মূল্য 800 টাকা, 15% ছাড় দিলে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? এই ক্ষেত্রে নতুন একটা বিষয় এসছে, দেখো 15% ছাড় দিচ্ছে, তাহলে যেই জিনিসটার দাম লেখা আছে 100 টাকা সেখানে ছাড় দিচ্ছে 15 টাকা, তাহলে বিক্রি করছে কত টাকা দিয়ে? 100 টাকা মাইনাস 15 টাকা সমান হচ্ছে 85 টাকা। এই হচ্ছে এই 15% ছাড় থেকে এই তিনটে জিনিস আমরা বুঝতে পারি। কি কি? আমরা বুঝতে পারি যে এটা ধার্য মূল্য বা লিখিত মূল্য বলতে পারো তুমি, এটাকে ধার্য মূল্য বা লিখিত মূল্য বলতে পারো। এটা হচ্ছে ছাড়ের পরিমাণ, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রি করছে এটা দিয়ে। ঠিক আছে, দেখো এবার তাহলে আমরা পেলাম 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় দিচ্ছে 15 টাকা, তাহলে বিক্রি করছে 85 টাকা দিয়ে। আমাদের উত্তর কিন্তু চেয়েছে বিক্রয় মূল্য বের করতে হবে, এবং কার সাহায্যে? পণ্যটার মূল্য, অর্থাৎ ধার্য মূল্য দেওয়া আছে কত? 800 টাকা। পণ্যটার মূল্য মানে ধার্য মূল্য 800 টাকা। তাহলে এই ধার্য মূল্যের সাহায্যে বিক্রয় মূল্য বের করতে হবে, তাই যেটা বিক্রি বের করতে হবে সেটা আমরা উপরে রাখবো, তাহলে 85টাকে উপরে রাখবো। কার সাহায্যে বের করছি? ধার্য মূল্যের সাহায্যে, তার জন্য 100টাকে নিচে রাখবো, গুণ এই ধার্য মূল্য অর্থাৎ প্রকৃত ধার্য মূল্য দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে গেল, 85 8-এ দেখো 8 5 এ 40, 0 হাতে থাকলো 4, 8 8 এ 64 আর 4 68, তাহলে অ্যান্সার হলো 680 টাকা। বোঝা গেছে? এই অঙ্কটা তোমরা অন্যভাবেও করতে পারতে। কিভাবে? দেখো, যদি তোমরা এটা না বুঝতে পারো তোমরা কিন্তু ঐকিক নিয়মের সাহায্যেও এটাকে করতে পারতে। কিভাবে? ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 85 টাকা, তাহলে 1 টাকা হলে কি হবে? কমবে, তাহলে 85/100। আর 800 টাকা হলে কি হবে? বাড়বে। 1 টাকায় এত, তাহলে 800 টাকায় বাড়বে, তাহলে 800 দিয়ে গুণ, তাহলে 85/100 গুণ হচ্ছে 800। তাহলেও কিন্তু আমরা এই 680 উত্তরটাই পাবো। ঠিক আছে, এবার আমি পরের প্রশ্নটা দেখছি। পরের প্রশ্নটা বলেছে একটি পণ্যের ক্রয় মূল্য 600 টাকা এবং বিক্রয় মূল্য 690 টাকা, শতকরা লাভ কত? এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে শতকরা লাভের দুটো প্রকার আছে, একটা ক্রয় মূল্যের উপর লাভ, ক্রয় মূল্যের উপর, আর একটা বিক্রয় মূল্যের উপর। দুই রকম লাভ কিন্তু আছে, একটা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ
আর একটা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। ঠিক আছে, চলো ক্রয় মূল্যের উপর লাভ এবং বিক্রয় মূল্যের উপর লাভের পার্থক্যটা কোথায়? শতকরা যখন বলে দেওয়া থাকবে তখনই ধরে নিতে হবে তোমাকে যে সেটা ক্রয় মূল্যের উপরেই বলেছে। ঠিক আছে, যখনই বলবে যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি, তখনই কিন্তু ধরে নিতে হবে তোমাকে যে সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপরই বের করতে হবে। যদি উল্লেখ করে দেয় যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তখন কিন্তু সেটা বলে দেবে। তো আমাদের এখানে বলেছে শতকরা লাভ, অর্থাৎ আমরা বের করব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। এইবার এখানে শতকরা লাভ অর্থাৎ লাভের শতকরা বের করতে বলেছে। খেয়াল করে দেখো, পণ্যটা কিনছিল 600 টাকা দিয়ে, বিক্রি করছে 690 টাকা দিয়ে, তাহলে লাভের পরিমাণ কত? প্রথমে আগে আমরা লাভটা বের করে নেব। লাভ কত? তাহলে 690 টাকা দিয়ে বিক্রি করেছে, কিনেছিল 600 টাকা দিয়ে, তাহলে এক্সট্রা কত পেয়েছে? অর্থাৎ লাভ কত হয়েছে? বেশি কত পেয়েছে? 90 টাকা। 90 টাকা বেশি পেয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে লাভের পরিমাণ। আমরা লাভের শতকরা বের করতে চাইছি, তার জন্য মনে রাখবে শতকরা আনতে গেলে 100 দিয়ে গুণ, শতকরা তুলতে গেলে 100 দিয়ে ভাগ। তাহলে শতকরা আনছি, তার জন্য 100 দিয়ে গুণ। এবার বলো তুমি কার উপর শতকরা, ক্রয় মূল্যের উপর নাকি বিক্রয় মূল্যের উপর? আমরা দেখছি এটা ক্রয় মূল্যের উপর হবে, তাহলে ক্রয় মূল্য দিয়ে ভাগ। তাহলে 600 দিয়ে ভাগ, দুটো শূন্য কাটলাম, 6 15তে 90, তাহলে অ্যান্সার হচ্ছে 15% লাভ। ঠিক আছে, এটাই যদি বিক্রয় মূল্যের উপর বলতো, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তখন আমরা কি করতাম? তখন হচ্ছে 90 টাকা লাভ ছিল, লাভের শতকরা বের করছি, তার জন্য লাভ তার সঙ্গে 100 গুণ বাই কত? বিক্রয় মূল্য, তাহলে 690। এইটা যদি করতাম তাহলে কিন্তু আমরা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ পেতাম। এবার পরের প্রশ্নটা দেখে নিচ্ছি। পরের প্রশ্ন বলছে একটি কেন্দ্রে 250 জন শিশুর মধ্যে 40% ছেলে, মেয়ের সংখ্যা কত? একটা কেন্দ্রে, মনে করছি একটা আইসিডিএস কেন্দ্রেই ধরো, একটা আইসিডিএস কেন্দ্রে মোট যতজন শিশু আছে, এই ক্ষেত্রে তোমাদের ধরে নিতে হবে যে শিশুগুলির মধ্যে ছেলে এবং মেয়েই আছে, অন্য কোনো তৃতীয় লিঙ্গ কেউ নেই। তাহলে এই ক্ষেত্রে তোমাদের মোট শিশু অর্থাৎ 100%, এই ক্ষেত্রে বলেছে 40% ছেলে, তাহলে 100-র মধ্যে বাকিগুলো হচ্ছে মেয়ে। যেহেতু শতকরা মানেই 100, তাই 40% ছেলে হলে 60% হচ্ছে কে? মেয়ে। অতএব তাহলে দেখছি, দেখো, অতএব কেন্দ্রটাতে কতজন মেয়ে? 60% মেয়ে। 60% মেয়ে, 60% মেয়ে, এই তো বিষয়। 40% যেহেতু ছেলে আছে, তাহলে 60% কী হবে? মেয়ে হবে, কারণ যে 40-র সঙ্গে 60 যোগ করলে তবে 100 হয়। এবার 60% মেয়ে, কার 60% মেয়ে? আমাদের এখানে যেহেতু বলে দিয়েছে মোট 250 জন শিশু, তাহলে 250 এর 60% হচ্ছে মেয়ে। তাহলে লিখছি 250 এর মানে গুণ 60%, পার্সেন্টটাকে তুলছি, তার জন্য 100 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে 250-এর 60% হচ্ছে মেয়ে, তাই এটা করলাম। 250 এর মানে গুণ 60%, পার্সেন্টকে তুলবো, তার জন্য 100 দিয়ে ভাগ। একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য কাটলাম, 25 6 150। তাহলে মেয়ের সংখ্যা হচ্ছে 150 জন। এবার পরের প্রশ্নটা দেখছি। পরের প্রশ্নটা বলছে একটি কর্মীর মাসিক ভাতা 12,000 টাকা, ভাতা 10% বৃদ্ধি পেলে নতুন ভাতা কত হবে? খেয়াল করো, আগে যদি ব্যক্তিটির ভাতা 100 টাকা থাকতো, তাহলে 10% বৃদ্ধি হয়েছে, 10% বৃদ্ধি হয়েছে, তাহলে এখন তার ভাতা হয়ে দাঁড়াবে 110 টাকা। ঠিক আছে, কি করলো? 10% বৃদ্ধি পেল, তাহলে 100 টাকায় বৃদ্ধি পাবে কত? 10 টাকা। তাহলে এখনকার ভাতা হবে, অর্থাৎ নতুন ভাতা হবে 110 টাকা। ঠিক আছে, আমরা নতুন ভাতা বের করতে চাইছি কার সাহায্যে? আগের মাসিক ভাতা থেকে। এই যে এখানে মাসিক ভাতা বলে দিয়েছি, এটা আগের মাসিক ভাতা। তাহলে আমরা নতুন ভাতা বের করতে চাইছি আগের মাসিক ভাতা থেকে। তাহলে নতুন ভাতাটা উপরে হবে, অর্থাৎ 110টা উপরে হবে, নিচে কে হবে? 100 গুণ কত? 12,000। ঠিক আছে, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য কাটলাম। এইবার দেখো, তাহলে 110 আর 120 গুণ করতে হবে, তার জন্য প্রথমেই আমি দুটো শূন্য বসিয়ে দিচ্ছি, 110-এর একটা শূন্য এবং 120-এর একটা শূন্য। এবার 12 দিয়ে গুণ করছি, 12 একে 12, 2 হাতে থাকলো 1, 12 একে 12 আর একে 13, তাহলে অ্যান্সার হলো 13,200। কোথায় আছে? গ নম্বর অপশানে আছে, তাই গ নম্বর অপশানটা সঠিক।
এবার পরের প্রশ্নটা দেখছি। একটি বিদ্যালয়ে 800 জন শিক্ষার্থীর মধ্যে 12% অনুপস্থিত। উপস্থিত শিক্ষার্থীর কত? সংখ্যা কত? চলো, এখানে কি বলেছে আমাদের এইখানে খেয়াল রাখতে হবে উপস্থিত এবং অনুপস্থিত মিলে, যেহেতু একটি বিদ্যালয়ে 400 জন শিক্ষার্থী আছে, 12% অনুপস্থিত আছে, তার মানে কি বাকিগুলো উপস্থিত আছে। তাহলে কত পার্সেন্ট উপস্থিত আছে সেটা বের করতে হবে। মোট মানে কত? মোট মানে হচ্ছে 100%, মানে উপস্থিত অনুপস্থিত মিলে হচ্ছে 100%, তার মধ্যে 12% অনুপস্থিত। তাহলে উপস্থিত কত? উপস্থিত কত? উপস্থিত দেখো 100 বিয়োগ 12 সমান কত? 88%। 88%, বুঝে গেছে? তাহলে আমি দেখলাম যে 88% উপস্থিত। আমাকে বলেছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে 88% মানে কি? 800 জনের 88% এখন উপস্থিত আছে, অর্থাৎ আজ উপস্থিত আছে। তাহলে কি হবে? 800 এর 88%, তার মানে কি 800 গুণ 88/100। যেহেতু পার্সেন্টেজ তুলছি 100 দিয়ে ভাগ, তাহলে দুটো শূন্য কাটলো। তাহলে এটা হলো 8 8 64 4, হাতে থাকলো 6, 8 8 64 আর 6 হচ্ছে 70। অ্যান্সার হলো 704। উত্তর হবে গ। এবার পরের প্রশ্নটা দেখছি। পরের প্রশ্নটা বলেছে একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করে আবার 20% হ্রাস করা হলো, মূল সংখ্যার তুলনায় শেষ সংখ্যাটি কত শতাংশ কম হবে? খেয়াল করে দেখো, অঙ্কটাতে বলেছে 20% বৃদ্ধি করে আবার 20% হ্রাস করা হলো। এখানে দেখলে কিন্তু মনে হচ্ছে যে সংখ্যাটাকে প্রথমে 20 বাড়িয়ে দিলাম, তারপর আবার 20 কমিয়ে দিলাম। প্রথমে 20 বাড়িয়ে দিয়েছি, আবার 20 কমিয়ে দিয়েছি, আলটিমেটলি কিছুই করিনি। তাহলে তোমাদের মনে হতে পারে যে সংখ্যাটা বাড়লও না এবং কমলও না, তাহলে শতকরা 0% কম হবে, এরকম কিন্তু মনে হতে পারে। অপশনে যদি 0 থাকতো অনেকে কিন্তু এটা করে দিত। কিন্তু আসল বিষয়টা কি ঘটছে দেখো, বলেছে একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করছে, তার মানে কি? যদি সংখ্যাটা 100 থাকতো, তাহলে যেহেতু 20% বৃদ্ধি করছে, তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াতো কত? হয়ে দাঁড়াতো 120। এখন তাহলে সংখ্যাটা কত? 120। এবার এই 120 থেকে 20% হ্রাস করা হচ্ছে, খেয়াল করে দেখো। তাহলে এখানে বৃদ্ধি করলো কত? 20। এখানে বৃদ্ধি করলো কত? 20। তাতে হলো কত? 120। এবার 120 থেকে 20% হ্রাস করা হবে, 20% হ্রাস করা হবে, তার মানে এখন সংখ্যাটা থাকবে কত? 80%। সংখ্যাটা থাকবে কত? 80%। যেহেতু 20% হ্রাস করে দিচ্ছি, তাহলে এখন সংখ্যাটা থাকবে কত? 80%। কার 80%? 120 এর 80%। তাহলে 120 এর 80% মানে কি? 120 গুণ 80/100, দুটো শূন্য কাটলাম, 12 8 96। তাহলে দেখো সংখ্যাটা ছিল 100, হয়ে গেল 96, তাহলে কমলো কত? 4 কমে গেল না? 100 থেকে 4 কমলো, তাহলে 4% কমলো। এবার পরের প্রশ্নটা দেখছি। একটি পণ্যের মূল্য 20% বৃদ্ধি পেয়ে 1000 টাকা হয়েছে, বৃদ্ধির আগে পণ্যের মূল্য কত ছিল? দেখো খেয়াল করে, এইখানে বলছে যে 25% বৃদ্ধি পেয়ে 1000 টাকা হয়েছে, তার মানে হলো 100 টাকা ছিল আগে, 25% বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 টাকায় 25 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন হয়েছে তাহলে কত? 125 টাকা। ঠিক আছে, তাহলে ছিল 100 টাকা, 25% বৃদ্ধি পেলো, বৃদ্ধি পেয়ে হলো কত? 125 টাকা। আমাকে কি বের করতে বলেছে? এই 100টা বের করতে বলেছে, বৃদ্ধির আগেরটা বের করতে বলেছে না? তার জন্য 100টাকে উপরে রাখবো, নিচে কাকে রাখবো? 125। কেন নিচে 125কে রাখলাম? কারণ যে এখানে এখন বৃদ্ধি পাওয়ার পরের পরিমাণটা দেওয়া আছে, তার জন্য এইটার সাহায্যে আমরা প্রকৃত অর্থাৎ আগের মূল্যটা বের করতে চাইছি, তাই পার্সেন্টেজের এইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে গুণ কত? 1000। ঠিক আছে, 25 5 125, 25 4 100, 5 2 10 আর দুটো শূন্য, তাহলে কত হলো? 800 টাকা। ঠিক আছে, উত্তর হবে খ। এবার শেষ প্রশ্নটা দেখছি। শেষ প্রশ্নটা বলেছে একটি পরীক্ষায় পাস করতে মোট 40% প্রয়োজন। একজন পরীক্ষার্থী 240 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে, পরীক্ষার মোট নম্বর কত? এখানে খেয়াল করে দেখো, ছেলেটা কিন্তু 240 নম্বর পেয়ে গেছে, আরও যদি
40 নম্বর পেত, তাহলে কিন্তু ছেলেটা পাস করে যেত। তাহলে ওকে পেতে হতো কত? 280 পেতে হতো। 280 পেলে কিন্তু সে পাস করে যেত। আবার এখানে তথ্য দেওয়া আছে কি দেখো, যে মোট নম্বরের 40% যদি পেত তাহলে কিন্তু সে পাস করে যেত। তাহলে 40% সমান হচ্ছে 280, কারণ 280 পেলে ও পাস করে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা অঙ্কটা করব। তাহলে লিখছি কি, তাহলে 40% সমান কত? 280। 40% সমান হচ্ছে 280। তাহলে 100% সমান কত? দেখো তাহলে 280 ভাগ 40 গুণ 100। এইরকম অঙ্ক আমরা আগেও করেছি, তাই আর নতুন করে কিছু বললাম না। দেখো 4 দিয়ে কাটাকুটি করছি এবার, 4 7 28। বুঝতে পেরেছ? তাহলে 100% সমান কত হচ্ছে? 700। অপশন হচ্ছে গ অপশানটা সঠিক। ঠিক আছে, সরি এখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে 2টো শূন্য কেটে দিয়েছি, আসলে এটা 100 হবে, এটা পুরোপুরি কাটতে হবে। ঠিক আছে, চলো অ্যান্সার হবে কত? 700। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, দেখো একটি নির্বাচনে মোট বৈধ ভোটের 62% ভোট পেয়ে একজন প্রার্থী 9600 ভোটে জয়ী হয়েছে। মোট বৈধ ভোট কত এবং বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছেন? প্রশ্নটা তোমরা কমেন্টে জানাবে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।